দর্শক, একটি ভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দীপ্ত টেলিভিশনে স্পোর্টস আড্ডা অনুষ্ঠানে। খেলাধুলা পছন্দ করেন না বা খেলাধুলা করতে চান না এমন মানুষের সংখ্যা একেবারেই নেই, কিন্তু এদেশের এমন কিছু মানুষ আছেন বা এমন কিছু খেলোয়াড় আছেন যারা তাদের শরীরে কোনো না কোনো অংশে কোনো না কোনো জায়গায় ঘাটতি রয়েছে, কিন্তু তারা কখনোই দমে যাননি, খেলে যাচ্ছেন দেশের জন্য, নিজেদের জন্য। একই সাথে তাদেরকে মোটিভেট যারা করছেন সেই পর্দার পেছনে মানুষদেরকেও আজকে আপনাদের সামনে উপস্থাপন করেছি দীপ্ত স্পোর্টস এর অনুষ্ঠানের মাধ্যমে। আমার ঠিক পাশে আছেন একজন ট্রেজারার এবং আছেন বেশ কয়েকজন কর্মকর্তা এবং একই সাথে হচ্ছেন দুজন ফুটবলার রয়েছেন। আমি শুরুটা করব হচ্ছে মৃদুল ভাইকে দিয়ে। আপনি দায়িত্ব নিয়েছেন, কাজ করছেন, অনেক অব্লিগেশন নিশ্চয়ই পাচ্ছেন, অনেক জায়গায় যেটাকে আমরা সহজভাবে বলি ধাক্কা খাওয়া, কিন্তু তারপরও করে যাচ্ছেন। কেমন লাগছে? মানে আসলে বাধা বলেন, বিপত্তি বলেন, কিংবা একই সাথে হচ্ছে এখন যে করে যাচ্ছেন, এত মানুষকে পেয়েছেন, আসলে কোন কোন জায়গায় আপনার কাছে মনে হচ্ছে যে ঘাটতিগুলো রয়েছে? ন্যাশনাল প্যারালিম্পিক আমি মনে করি যে এক ধরনের অন্তত প্যারা স্পোর্টসের ক্ষেত্রে একটা বিপ্লব সৃষ্টি করেছে। আপনারা জানেন যে আগের কমিটিও একটা ছিল, কিন্তু আমার মনে হয় না যে এত সুন্দরভাবে, এত পরিচ্ছন্নভাবে বা এত সুশৃঙ্খলভাবে এই আমাদের যে প্যারা অ্যাথলেট যারা আছেন ওদের জন্য এত কিছু, স্পেশালি ক্রিকেট, অ্যাম্পুটি ফুটবল, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, অ্যাথলেটিক্স, সুইমিং, তাইকোন্দো, স্পেশালি ব্লাইন্ডদের জন্য যে যারা দৃষ্টি প্রতিবন্ধী ওদের জন্য অ্যাথলেটিক্স, তারপরে তাইকোন্দো, যেটা মানে আমাদের প্যারা অ্যাথলেটরা তাইকোন্দোতে পর্যন্ত অংশগ্রহণ করছে। এটা টোটালি আমি মনে করি যে বর্তমান যে প্যারা অলিম্পিক কমিটি আছে বাংলাদেশের তাদেরই আমার মনে হয় স্পেশালি অবদান আমি বলবো। আর তাছাড়া হচ্ছে গিয়ে এতে উৎসাহ প্রদান করছেন হচ্ছিল আমাদের প্যারা অ্যাথলেটরা যে আমাদেরকে যে মানে যেভাবে সাহায্য করছে, ওরা যেভাবে অংশগ্রহণ করছে, এর আগে কখনো এরকম ছিল না। এবং আমি মনে করি যে আমি প্রথম থেকেই কিছুটা পদে পদে আমি বাধার সৃষ্টির আমার কিছু এসেছে। যেমন পূর্বতন কমিটির যারা স্পেশালি মহাসচিব ছিলেন, উনি দেখা গেছেন যে একটা কেস করলেন। আমরা 28শে মে 2025-এ যখন এই বর্তমান সরকারের সার্চ কমিটি যখন আমাদেরকে নিযুক্ত করলেন এই প্যারালিম্পিক কমিটির প্রত্যেক সদস্যকে, 13 সদস্য বিশিষ্ট যে কমিটি, আমাদের প্রেসিডেন্ট হচ্ছিল মাননীয় খাদ্য সচিব মহোদয় মোহাম্মদ মাসুদুল হাসান, আর আমি হচ্ছিল প্যারালিম্পিক কমিটির সেক্রেটারি জেনারেল হিসেবে। তাছাড়াও আমার যে আছে ট্রেজারার থেকে শুরু করে প্রত্যেকে আছেন। আমি প্রথমে 28 তারিখ থেকে 19শে জুলাই পর্যন্ত আমি গিয়ে খালি সুপ্রিম কোর্টের দরজায় ঘুরেছি। কোর্টে আপনার সময় গিয়েছে, আসলে কাজ করার সুযোগটা একেবারে হয় না। কোর্টে সময় গিয়েছে, প্রথম 2 মাস তো কিছুই করতে পারি নাই, কারণ ওরা রিট আবেদন করেছিল। পরে রিট সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট আমাদের পক্ষেই, বর্তমান প্যারালিম্পিক কমিটির পক্ষে যারা অ্যাডক কমিটি আছেন ওই পক্ষেই রায় দিলেন। তারপরে 19শে জুলাই আমরা গ্রহণ করলাম। তারপরে আমি কখনো এপিসি, এশিয়ান প্যারালিম্পিক কমিটির জেনারেল অ্যাসেম্বলিতে আমি অংশগ্রহণ করতে পারি না। ওইখানে গিয়ে পূর্বতন কমিটির যিনি মহাসচিব ছিলেন ওইখানে গিয়ে উপস্থিত হয়েছিলেন, এবং ওইখান থেকে ওনাদেরকে কি করলেন যে বললেন যে আমার সাথে ফোনে কথা হলো, মানে এশিয়া প্যারালিম্পিক কমিটির যে যারা মানে কর্মকর্তারা আছেন, আমি বললাম যে উনি তো আসলে যাওয়ারই কথা না, যাওয়ার কথা তো আমার, কিন্তু আমি স্বল্প সময়ের জন্য যেতে পারি নাই। তারপরে গিয়ে আইপিসি থেকেও আমাদের সেম কাজটাই করলেন, এবং প্রতি পদে পদে গিয়ে বাংলাদেশকে ছোট করার যে টেন্ডেন্সি ছিল। কিন্তু এই খেলা যেখানে একটা ইমোশন কাজ করে, আবেগ কাজ করে, সেখানেও আসলে নানা রকমের বাধা এবং রাজনৈতিকরণের একটা বিষয় থেকে যায়, চাপ থেকে যায়। এটা আসলে পেয়েছেন। আমি আপনার কাছে আবার আসবো, আমি তার আগে যদি একটু আপনার কাছে যেতে চাই যে এই যে এত বাধা, এত কিছু পরও আপনারা প্লেয়ারদেরকে তৈরি করছেন, রেডি করছেন দেশের জন্য, মানে সম্মান বাড়ানোর জন্য, তারপর যখন ফাইনালি শুরু করলেন, যেই যতটুকু মৃদুল ভাই বলেছেন, তারপর থেকে আসলে শুরু করার প্রসেসটা কী ছিল? ধন্যবাদ আপনাকে, দীপ্ত টিভিকে এবং প্যারাঅলিম্পিকের আমাদের মৃদুল ভাই, ওনার এই অক্লান্ত পরিশ্রমী আমরা আজকে এখানে দাঁড়াতে পেরেছি। আমি আমার সকল খেলোয়াড়দেরকে ধন্যবাদ জানাই যে ওরা সব চড়াই উতরাই পার হয়ে তারা আমাদের ডাকে সাড়া দিয়ে আসছে। তবে যদিও আমরা একটু স্বল্প সময়, তো আমরা আশা রাখি মৃদুল ভাই আমাদেরকে হোপ দিয়েছেন যে আমরা কিভাবে এটাকে লং ভার্সনে একটা একাডেমিকে নিয়ে গিয়ে এটা কিভাবে আমরা প্র্যাকটিসটাকে চালু করতে পারি। তো এর মধ্যে আমরা যতটুকু এরা অভিজ্ঞতা আছে, আমরা একটা এশিয়া কাপ খেলেছিলাম এর আগে,
ওই স্বল্প অভিজ্ঞতা নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা তো হয় না, আমরা বাইরে যাওয়ার জন্য ছোট ছোট করে আমরা প্রস্তুতি গ্রহণ করেছি। তো আশা করি সবার কাছে দোয়া চাই যেন ছেলেরা সুস্থ থেকে ভালো একটা রেজাল্ট করতে পারে, তার জন্য আপনারা সবাই এবং দেশবাসী দোয়া করবেন। আমি একটু ট্রেজারার সাহেবের কাছে আসতে চাই যে আলটিমেটলি আমাদের আসলে এই যে মৃদুল ভাই যেটা বললেন, কোচ যেটা বললেন যে আস্তে আস্তে আগানো, ওয়ান বাই আগানো, কিন্তু তারপরে দেখা যায় যে অনেক রকমের গ্যাপ থেকে যায়, অনেক রকমের বাধা থেকে যায়। ওই জায়গাগুলো আসলে কীভাবে মেক করার চিন্তা করছে, এবং একই সাথে হচ্ছে অর্থর বিষয়টা, যেহেতু মাঠে খেলোয়াড়দের ফুডের ইস্যু থাকে, ড্রেসের ইস্যু থাকে, এই সব কিছুগুলোকে কীভাবে আসলে এই অল্প সময় আপনারা মেক করছেন, তৈরি করছেন? আসসালামু আলাইকুম। আসলে আমি একজন ট্রেজারার হিসাবে আমার মূল দায়িত্বটা হচ্ছে আমি ফাইন্যান্সিয়াল ম্যাটারগুলোর ওভারসি করি এবং এটার ওয়াচডগ। আমার দায়িত্বের মধ্যে যেটা পড়ে, প্রত্যেকটা জিনিসগুলো যে সমস্ত এই প্রতিষ্ঠানের ফাইন্যান্সিয়াল যে সমস্ত ইস্যুগুলো রয়েছে সেগুলোর অর্থসংস্থান করা এবং আমাকে একটা বাজেট তৈরি করা এবং বাজেটটাকে ফর্মুলেট করা বা এটা ইমপ্লিমেন্ট করা। সেই অর্থে আমি যেটা দেখছি, আমার দায়িত্ব পাওয়ার পরে আমার সত্যিকার অর্থে আমাদের খুব অসুবিধা হচ্ছে, কারণ আমরা সবসময় প্লেয়ার্সদের বেটারমেন্টের জন্য আমরা সাধারণত আগে যে প্রিভিয়াস কমিটি আছে সেখানে তারা কি করেছে বা আমরা তাদের থেকে কতটুকু বেটারমেন্টে যেতে পারবো, এইটা জানতে হলে আমাকে প্রিভিয়াস এটা জানতে হবে যে কতগুলো প্লেয়ার এই ইয়ের নেটওয়ার্কের মধ্যে আছে এবং তারা কত প্লেয়ার তারা বিদেশে গেছে কিনা, বা কোন কোন প্লেয়ারগুলো ন্যাশনাল এবং ইন্টারন্যাশনালি সিলেকশন হয়েছে এবং তাদেরকে বেটারমেন্ট করার জন্য কতদিনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে, সেইগুলো যদি আমরা জানি তার থেকে আমরা আরও কি ভালো কিছু করতে পারবো। সত্যিকার অর্থে আমি একজন, শুধু তাই না, আমি একজন ট্রেজারার অ্যাজ ওয়েল অ্যাজ আমি একটা অডিট কমিটির মেম্বার হিসেবে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আপনি একটা কথা না বললেই নয়, আমরা দায়িত্ব পাওয়ার পরে কিছুদিন আগেই আমরা মিনিস্ট্রি অফ স্পোর্টস অ্যান্ড ইয়ুথ থেকে একটা চিঠি আমাদেরকে দেওয়া হয়েছিল যে বিগত 5 বছরে যে সমস্ত তারা খেলাধুলার স্বার্থে যে টাকা পয়সাগুলো দিয়েছিল সে তহবিলগুলো যথাযথভাবে ব্যয় হয়েছে কিনা, কিন্তু আসলে তখন একটা নিরপেক্ষ এবং গভর্নমেন্ট অ্যাপ্রুভ একটা অডিট দিয়ে সেটাকে অডিট করাতে বলেছে, বাট সেই অডিট টিম এসে সত্যিকার অর্থে তারা কিছুই পাচ্ছে না। কারণ অতীতে কোনো হিসাবও আমার কাছে যেই কথাগুলো আছে, যেখানে প্রত্যেকটা জিনিসের অ্যাকাউন্টিং প্রসেসগুলো সত্যিকার অর্থে থাকবে, কিন্তু সেখানে কোনো কিছুই নাই, যে কারণে অডিট টিম নিজেও হতাশা প্রকাশ করছে। তারপরও আমরা আমাদের আগের যে প্রিভিয়াস কমিটির যে মাননীয় সেক্রেটারি জেনারেল তাকে আমরা একটা চিঠি দিয়েছি যে আপনি এসে অডিট টিমের সাথে একটু বসে তাকে সাহায্য সহযোগিতা করেন। সত্যিকার অর্থে উনি এখনো পর্যন্ত তাদের সাথে দেখা করছেন না। হ্যাঁ, আমি একটু মাঝখানে একটু আসি যে মিস্টার সুভাষ সিনহা, may I asking you a question? What do you think about in Bangladesh this MBT football and also this total they are working here? What do you think about this? Is that good enough to work smoothly in Bangladesh? I think MPT football is in the right hand right now with the National Paralympic Committee on board. And this we have been trying it from last 2 years that it should go to the right government body. Now we are there. We are so proud that we managed to launch the women amputee football last year. We National Paralympic Committee become now the member of the World Amputee Football Federation. And now we are launching the junior club, which you are seeing it today, and we have a national team who is going to play in Jakarta in coming weeks. And hopefully if they win, they will have a chance to play in Costa Rica in the World Cup. If they qualify. If they qualify. So it looks like quite a good achievement in a short time. But our real investment is the junior. Once they are playing from now onwards, and if they go in 2-3 years and once they become adult, hopefully 100% sure that they will bring the cup to Bangladesh. And I'm so proud for the being a part of journey. I'm a prosthetist myself. I provide artificial leg for persons with disability, and I find that this sports is not only helping them to be physically fit but also mentally fit and so inclusion in the society. People go to the school, they go to the business, they do the work, and people can see them as a able person and ability, and they forget about their disability. So this is all what we are getting it through this game. Thank you. But আপনার কাছে কি মনে হয় যে আমরা আসলে সঠিকভাবে যেভাবে কাজ করে যাচ্ছি, যেসব বাধাগুলো পাচ্ছি সেগুলোকে আমরা খুব সহজে ওভারকাম করার একটা লাস্ট সুযোগ আমাদের কাছে আছে? অ্যাকচুয়ালি এখানে মৃদুল ভাই যা বললো এবং এই যে আমাদের ট্রেজারার সাহেব এবং আপনার আইসিআরসির যে বললেন, তো এখানে সবচেয়ে বড় কথা কি আমাদের ফান্ড দরকার।
এখানে যদি ফান্ড না পাওয়া যায় কিছুই করা যাবে না। আপনি যতই আমরা এটা করি ওইটা করি এটা করবো ওইটা করবো বলি, তো লাভ নাই। এখানে স্পন্সর পেতে হবে। স্পন্সর যদি আমাদের এই ইয়াতে প্যারা অলিম্পিকের ওরা যদি আসে, স্পন্সর যদি বেশি বেশি আসে, তাহলে আমরা বিভিন্ন প্রোগ্রাম করতে পারবো এবং তাদেরকে আমরা আরও ভালো কিছু দিতে পারবো। এই যে এক পরিকল্পনার কথা বলেছেন, ট্রেজারার সাহেব বলেছেন অর্থের বিষয়টা, অডিটের বিষয়টা, আগে কমিটির অনেক কিছু, ফাইনালি আপনি যখন দায়িত্বে আছেন মহাসচিব হিসেবে, আপনার কাছে কি মনে হয় যে সব কিছু মিলে আপনার কমিটির সদস্যরা যেভাবে একটা সাহস দেখাচ্ছে যে আগামী 1 বছরের মধ্যে একটা ভালো জায়গায় যাবেন, আরও সম্মানের জায়গায় যাবেন, আপনি কতটা আশাবাদী আপনার এই টিম নিয়ে? আমি আসলে সত্যি মুগ্ধ, বিশেষ করে হলো আমার টিম আছে আমাদের প্রেসিডেন্ট মহোদয় জনাব মাসুদুল হাসান স্যারের নেতৃত্বে যে আমি টিমটা পেয়েছি। প্রত্যেকটা টিম মেম্বার হচ্ছিল একজনের চেয়ে একজন। আমি মনে করি যে এই কমিটিটা আমি মনে করি যে এখনকার বর্তমান প্রেক্ষাপটে আমি মনে করি সেরা কমিটি, এবং এই কমিটিটা যদি ঠিকমতো আগামী 5 বছর সঠিকভাবে কাজ করে, আমি মনে করি যে বাংলাদেশের প্যারা স্পোর্টস, স্পেশালি প্যারালিম্পিক কমিটি, এই প্যারা স্পোর্টস এবং প্যারা অ্যাথলেটের আমরা যে 2-3 মাসের যে আমরা যে চেঞ্জ এনেছি, এটা যদি ধারাবাহিকতা থাকে, আমি মনে করি অবশ্যই এটা সামনের দিকে এগিয়ে যাবে। যেমন আমরা এমপুটি ফুটবল আমি কখনো চিন্তাই করতে পারি না যে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং রাউন্ডে খেলতে যাবে। আমরা মাত্র 10 দিনের ট্রেনিংয়ে ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্সে যে সাফল্য অর্জন করেছি, যে প্রত্যেকটা ফাইনাল রাউন্ডে গিয়ে হেরেছে। মানে আমি চিন্তাই করতে পারি না যে ফাইনাল রাউন্ডে গিয়ে 8 জনের মধ্যে, সেরা 8 জনের মধ্যে 7 জন বা সপ্তম বা ষষ্ঠ হবে। আমরা ওয়ার্ল্ড প্যারা আর্চারিতে সবচেয়ে সেরা রেজাল্টটা করেছি এইবার। এরকম করে ভবিষ্যতে যে আমরা ইয়ং অ্যাথলেট, যে আমাদের ইয়ুথ প্যারা গেমস হবে দুবাইতে, আমরা আশা করি যে যদি আমরা সঠিকভাবে যদি আমরা আসলে এই ট্রেনিংয়ের জন্য সুযোগ পাই, তাহলে আমি মনে করি যে আমরা সত্যি আমরা ট্রেনিংটাকে যদি নিবিড় প্রশিক্ষণ যদি আমরা আয়োজন করতে পারি, আমাদের রেজাল্ট ভালো হবে। কিন্তু আসলে যে প্রতি পদে পদে আমরা সরকার থেকে সাহায্য পাচ্ছি, সরকারের সহযোগিতা কামনা করছি, কর্পোরেট হাউসগুলির কামনা করছি, কিন্তু সঠিক সহযোগিতা বা সঠিক সাহায্যতাটা আমাদের সবচেয়ে বেশি দরকার। এই জায়গাটার মধ্যে একটু পজ করি। এই যে অল্প দিনের অনুশীলনে একটা জায়গায় চলে যাওয়া, ষষ্ঠ হওয়া, সপ্তম হওয়া, 10 দিনের প্রিপারেশন নিয়ে ভালো একটা জায়গায় নিজেদেরকে অবস্থান তৈরি করা, এটার পেছনে যেমন সাংগঠনিক দক্ষতা অবশ্যই আছে, আপনার টিমের মেম্বারদের সাংগঠনিক দক্ষতা, কোচদের একটা বড় রকমের বাহবা পাওয়ার মতো তারা রাখে, পাশাপাশি খেলোয়াড়রা নিশ্চয়ই কোনো অংশে কম না, কারণ তাদেরকে দিয়েই তো আপনাদের পরিচিতি। এই দুজন খেলোয়াড়ের সাথে একটু কথা বলবো যে এত কিছুর পরও একটা সময় তো স্বাভাবিক জীবনযাপন করা বা সব কিছু করার যে একটা বিষয় থাকে, সেখান থেকে আসলে একটা অন্যরকম একটা লাইফস্টাইলে এখন থাকা, এখনও তো অনেক রকমের বাধা দেখেন, কিন্তু এই যে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করার মিশন, সামনে কোয়ালিফাই করতে পারলে কোস্টারিকা যাবেন ওয়ার্ল্ড কাপ খেলতে, মানে মনের মধ্যে একটা মনে হয় না যে আমি এখন মানে জাতীয় দল যেটা পারছে না আমাদের, আমি যেটা পারছি? ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ওইটা খুব ভালো লাগে যে না, আমরা ডিসেবিলিটি পারসন, আমরা ডিসেবিলিটি নিয়ে আমরা দেশের জন্য কিছু করতে পারি, আমরা দেশের জন্য কিছু করতে পারি, দেশকে রিপ্রেজেন্ট করতে পারবো, ওই রকম কোনো কিছু আমাদের জন্য গর্বের বিষয়। তো যখন আমরা এই দেশকে রিপ্রেজেন্ট করবো সারা ওয়ার্ল্ডের মাঝে, ওইটা আমাদের মানে গর্বের বিষয় এটা। তো যাই হোক, আমরা এই পর্যন্ত আসছি, ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি আমাদেরকে অনেক সাপোর্ট দিয়েছে এই পর্যন্ত, তারা আমাদেরকে নিয়ে অনেক পরিশ্রম করতেছে, অনেক কিছু করতেছে, আমাদেরকে অনেক পর্যাপ্ত পরিমাণে সুযোগ সুবিধা অল এভরিথিং আমাদেরকে দিতেছে, এবং আমরা অনেক হ্যাপি, অনেক খুশি যে তারা আমাদেরকে নিয়ে ভাবতেছে, তারা আমাদেরকে নিয়ে কাজ করতেছে, এবং আমরা যেভাবে চাইতেছি, আমরা আমাদের যেভাবে সুযোগ দরকার আমরা চাইতেছি, তারা আমাদেরকে ওইভাবেই করতেছে। ওইটা হলো আমাদের মানে খুবই একটা বড় পাওয়া যে ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি আমাদের কথা শুনতেছে, আমাদের মতো করে আমাদেরকে সাপোর্ট করতেছে, তারা বুঝতেছে। আপনার কাছে কি মনে হয় যে এই বোঝাগুলোর মধ্যে আসলে তাদেরও একটা জায়গায় লিমিটেশন আছে, যে লিমিটেশনগুলো যদি সরকার কিংবা সঠিক পরিকল্পনা থাকে বা সুযোগ থাকে, অর্থের বিষয়টাও, তাহলে এই লিমিটেশনটা আরও বড় হবে? মানে লিমিটেশনে দেয়াল বলতে কিছু থাকবে না, এটা একদম ওপেন একটা পুরো খালি মাঠের মতো হবে, যে যখন যেটা করতে যাচ্ছি, যখন যেভাবে যাচ্ছে, তখন সেই জিনিসটা আরও সহজ হবে। এখানে আমরা যারা প্লেয়ার আছি, আমাদের প্লেয়ারের সবচেয়ে বড় যে বিষয়টা সবচেয়ে বেশি দরকার আমাদের লাইফস্টাইল। যে আমরা হচ্ছে যে এখন আমি ন্যাশনাল টিমে ফুটবল খেলছি, আমি বাড়ি থেকে আমি রিক্সা চালাচ্ছি, আমি দোকানদারি করছি, আমি চা বিক্রি করছি। আমাদের লাইফস্টাইল হতে হবে একটা খেলোয়াড়ের মতো। তা আমাদের যদি হচ্ছে যে প্যারা অলিম্পিকের কমিটি আমাদের যেভাবে সাপোর্ট দিচ্ছে, এইভাবে যদি আমাদের সরকারের ভালো সাপোর্ট দেয়, তাহলে কিন্তু আমরা আরও অনেক দূরে যেতে পারবো।
এখন আমি ন্যাশনাল টিমে খেলে গিয়ে আমি বাড়ি থেকে হচ্ছে একটা দোকানে কাজ করতেছি, তো আমার ফিটনেস ঠিক থাকবে না। আমার হচ্ছে যদি আমি রেগুলার একদম প্রথম থেকে প্র্যাকটিস পাইতাম তাহলে আমার ফিটনেস সবসময় ঠিক থাকতো। তো যে কারণে হচ্ছে আমাদের সবসময় অনেক ধরনের অসুবিধা হচ্ছে, এবং হচ্ছে যারা পূর্বকালে আমাদের সাথে যারা কাজ করছে তারা বিভিন্ন সময় আমাদের সাথে যেরকম দুর্নীতি করছে, যেমন হচ্ছে যে আমার ছোট্ট একটা চায়ের দোকান ছিল, ওই চায়ের দোকান বিক্রি করে টাকা দিতে হয়েছিল। আর সেই জায়গায় আমাদের প্যারা অলিম্পিক কমিটি আমাদের নিয়ে যাচ্ছে ইন্দোনেশিয়া বিশ্বকাপ কোয়ালিফাই করার জন্য। মানে কতটুকু চেঞ্জ হয়েছে, মানে প্যারা অলিম্পিক দায়িত্বটা কতটুকু চেঞ্জ হয়েছে, কতটুকুভাবে কাজ করছে, এটা আলহামদুলিল্লাহ। এই যে কথাটা আমি আসলে প্রশ্নটা কার কাছে করবো বুঝতে পারতেছি না। যে আমার নিজের দোকান বিক্রি করে তাদেরকে টাকা দিতে হচ্ছে, যে কমিটি আমাকে চালানোর কথা সেই কমিটিকে আমি একজন প্রতিবন্ধী মানুষ আমি চালাচ্ছি। এটা কতটা দুঃখের, এটার উত্তরটা আসলে কার থেকে নিব আমি আসলে বুঝতেছি না। মানে মৃদু ভাই মনে বলতে যাচ্ছেন না যে আলটিমেটলি মানে এটা কি হয়, এটা কি সম্ভব কিনা? আমি আসলে প্রিভিয়াস কমিটি আমি এরকম আমি কোনো আসলে বদনামে যাব না। দেখা গেছে যে আগের যে কমিটিগুলি ছিল, মানে যেমন এমপুটি ফুটবলটা যারা পরিচালনা করতেন তারা এরকম আসলে কিছু মানে কি বলবো যে এরকম অনিয়ম অর্থ বাণিজ্য এরকম কিছু ছিল। এখন এরকম ছিল, ওরা অলরেডি বলেছেন যে ক্রিকেটাররা, কিন্তু আমি মনে করি না যে বর্তমান কমিটি এইগুলি কখনো মানে এরকম কখনো শুনবে বা শুনছে। কারণ আমরা পর্যাপ্ত, আপনারা খেলোয়াড়দের জিজ্ঞেস করবেন যে ওরা আশা করি যে যতটুকু আমাদের দরকার আমি ততটুকু চেষ্টা করছি। আমি বললামই তো, বর্তমান কমিটি স্বচ্ছতার সাথে, সুশৃঙ্খলতার সাথে, এবং সবচেয়ে বড় কথা কি যে অলরেডি ট্রেজারার মহোদয় বলেছেন যে আর্থিক যেন কোনো দুর্নীতি যেমন আমাদের না হয়, এবং আমরা যেন কখনো দেশের জন্য কাজ করব, আমরা প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য কাজ করব, আমরা প্রতিবন্ধী খেলোয়াড় যারা প্যারা অ্যাথলেট ওদের জন্য কাজ করছি। আমরা এরকম কোনো চিন্তা ভাবনা নিয়ে আসি না, এবং অলরেডি আমরা গত 2.5 মাস বা 3 মাস বা 3.5 মাস ধরে যে কার্যক্রম পরিচালনা করছি, প্রতিটা করছি হচ্ছে লোকের স্বচ্ছতার সাথে, সুন্দরের সাথে। এবং আমরা প্রত্যেকটা জিনিস অলরেডি আমাদের ট্রেজারার মহোদয় বলেছেন যে প্রত্যেকটা জিনিস আমাদের হচ্ছে সুরক্ষিত এবং সুনিয়ন্ত্রিতভাবে পরিচালনা হচ্ছে। Mr. Sinha, they think about that the fairness of this committee and they are working with the very much fairness to these guys. Have you any advice about a new committee they are working, especially they are ad hoc committee, they are working very short time. If they will be continue, they will be more elected and they will continue like 4 or 5 years. What do you think? Have you any advice of them to bring a good team member to go the biggest good position of Bangladesh? Thank you. I think that National Paralympic Committee is really doing great right now. One thing what they can do is to keep that all financials very transparent, so everybody understand that what is going on in the committee. And I really request Paralympic Committee to invest in the national games, mostly for the league matches. Without the league matches, going to the national team and playing international is not that easy, I will say, for the players. So the success will be if you have all the 8 division of Bangladesh has a team, and all the 8 division of Bangladesh is playing at the ground to fight for the national team, and then we select the national team and go play international match, then I'm definitely sure that we will win. And we also need to invest in the junior. We need to invest in the small children, so that they can, once they become a player, then there's more chances that we can win the game. Not only that, I wanted to say that these are players, they are a national hero. People see them at the television at the home, and the success is every kids in every house. If they think that they can play, they can also play, So the success is this. The beauty of the amputee football is a very low cost game. All what you need is a crutch and football. You can play it in your street, you can play it in your village, you can in the field, in a paddy field, anywhere. And by playing, you can make yourself healthy, physically, mentally, and can grow in their life. So I will see that these national heroes are the one who is motivating all over the Bangladesh people to play sports like amputee football.
and National Paralympic Committee can really, and through your media channels, can really make it more awareness about this game, so that we'll have more chances to growth in the country for amputee football. থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ এগেন ফর জয়নিং উইথ আস। আমি একটু ট্রেজারার সাহেবের কাছে আসতে চাই যে এই যে মানে স্বচ্ছতা কথা বলতেছেন, মহাসচিব বলেছেন, মিস্টার সিনহা বলছেন, আগের কমিটি নিয়েও কথা বলেছেন আপনি একটু আগে, ঠিক এই সিচুয়েশন যা আছে তাই নিয়ে আসলে আপনারা যুদ্ধ করছেন, যদি আমি শব্দটা বলি। সো ঠিক এরকম পরিস্থিতিতে আপনারা কীভাবে চিন্তা করেন যে আসলে কি সামনে পদক্ষেপ হওয়া উচিত এবং স্বচ্ছতা জায়গাটা আসলে কতটুকু থাকা উচিত? আসলে সত্যিকার বলতে গেলে আমি একটা কথাই বলবো, আমাদের একজন খেলোয়াড় ভাই কিছুক্ষণ আগে বললেন যে তার দোকানের অনেক কিছু বিক্রি করে তাকে সংস্থান করতে হয়েছে। শুধু তাই না, আমি এখানে একটা এক্সাম্পল দেব। কিছুদিন আগে আমাদের যে নিউ দিল্লিতে যে ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটস হয়ে গেল, সেখানে একজন প্লেয়ার একটা প্রত্যন্ত এলাকায় থাকে, কিন্তু ওই সময়টা ওইখানে অবস্থানকালে তার কিছু কিস্তি পরিশোধ করতে পারে, সেটার উপর পেনাল ইন্টারেস্ট চার্জ হয়েছে, সেটা আমাদের কাছেই করেছে এবং আমরা আমাদের প্রেসিডেন্ট মহোদয়ের সম্মতি নিয়ে আমরা সেই টাকাটা দিয়েছি। সত্যিকার অর্থে আমি যেটা বলবো, এদের বেটারমেন্ট, এদের আর্থসামাজিকের জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে এবং এই ক্ষেত্রে সমাজের যে সমস্ত বিত্তবান যারা আছে তাদের যথেষ্ট ভূমিকা, এবং সরকারের যদি এই প্লেয়ারগুলো তার রুটি রুজির চিন্তা তাকে না করতো, তাহলে অবশ্যই সেই খেলাধুলার দিকে তারা আরও খেলাধুলা। তাছাড়া তাই শুধু আমরা টুর্নামেন্টে যাব এটাই বড় কথা না, কিন্তু কি ফলাফলটা করব, ফলাফলের জন্য দরকার হচ্ছে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ, এবং দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ যদি আমাকে করতে হয় অবশ্যই সেখানে আমার প্রচুর টাকার দরকার, অবশ্যই আমাদের সীমাবদ্ধতা রয়েছে। তো আমি আপনাদের মাধ্যমে মিডিয়া ব্যক্তিত্ব যারা আছেন বা যারা আপনারা সাংবাদিক ভাইরা যারা আছেন, আপনারাও আপনার ভূমিকা আছে অন্ততপক্ষে এই জনগোষ্ঠী বা এই যে ফিজিক্যালি চ্যালেঞ্জ বা প্যারা স্পোর্টস যারা আছে সেটার ডেভেলপমেন্টের জন্য, বেটারমেন্টের জন্য যাতে সমাজের বিত্তবানরা এগিয়ে আসে, তারা অর্থের সংস্থান করবে। বাকিটা আমাদের সাংগঠনিক দক্ষতা আছে, বাট আমাদের অর্থের আছে, দৈন্যতা আছে আমাদের অর্থে, সেটা যদি আমরা পাই আমি অবশ্যই ইনশাল্লাহ আমরা এটাকে অনেক দূর নিয়ে যাব। এবং যে অবহেলিত যে প্যারা, ইনশাল্লাহ তারা আমরা জানি অনেক ক্ষেত্রে এই প্যারা স্পোর্টস এদের কিন্তু পারফরমেন্স ন্যাশনাল যে এবল যে স্পোর্টস তাদের চেয়েও ভালো। ইনশাল্লাহ আমরা আমাদের দায়িত্ব যথাযথ পালন করব এবং এরা যদি সত্যিকার অর্থে আমরা তাদেরকে উন্নত প্রশিক্ষণ দীর্ঘমেয়াদী করি, অবশ্যই তারা দেশের জন্য একটা বিরাট গৌরব বয়ে আনতে পারবে। আর কোচ একটু জানতে চাই যে এই যে উনি বলেছেন যে সঠিক প্রশিক্ষণ করা, আপনি কোচ হিসাবে আছেন, আপনি জানেন যে ফ্যাক্টগুলো কোথায়। আমরা যদি ইন্টারন্যাশনাল কিংবা এশিয়ার মধ্যে চিন্তা করি, কোন কোন জায়গায় আপনার কাছে মনে হয়, মহাসচিব আছে যদি খোলামেলা বলতেন যে অধিকার আদায়ের জায়গা থেকে যদি বলেন আর কি, যে কোন কোন বিষয়টাকে আসলে একটু মনোযোগ দিলে বা একটু গুরুত্ব দিলে আসলে আমরা আমাদের লক্ষ্যে বা অ্যাচিভমেন্ট আমরা নিতে পারবো? ধন্যবাদ আপনাকে। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আমি গাছই লাগাইলাম না, পরিচর্যা করলাম না, আমি ফল কি করে আশা করি। এক্স্যাক্টলি। তো গ্রাস লেভেলে আমাকে এখানে যাদেরকে আমরা প্রত্যন্ত অঞ্চল থেকে কালেক্ট করে নিয়ে আসবো, তাদেরকে একত্রিত করে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ, এর বিকল্প নাই। সেখানে আপনার ভালো একটা মাঠ সাপোর্ট। আচ্ছা, দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ জায়গা আমি একটু যোগ করি যে ফুটবলের একটা সিজন থাকে বা একটা প্রশিক্ষণের অ্যাঙ্গেল থাকে, আমার যদি টেবিল টেনিস হয়, আমার যদি ব্যাডমিন্টন হয়, এটার একটা থাকে। সো ওভারঅল যদি আমি বলি 1 বছর 6 মাস, এই সময়গুলোকে বেশি মেজারমেন্ট করে যদি আমি ন্যাশনালের তো একটা শিডিউল থাকে, টার্গেট থাকে, ম্যাচ থাকে, কোথায় খেলবে ওইটার জন্য একরকম, আর একাডেমি এইজ লেভেলের ওদেরকে সারা বছরের জন্যই যদি করাইতে পারি, তাহলে আপনি এখান থেকে ওদেরকে উন্নত করে বিয়ের থেকে এইভাবে আপনি ওদেরকে নিয়ে আসতে পারবেন। এইটার বিকল্প নাই। এবং এর জন্য এই ফ্যাসিলিটিস তো অল ওভার অফ স্পোর্টস ফ্যাসিলিটিস, যেমন বিকেএসপিতে যেরকম আছে, আমার ওদের মাঠ দরকার, প্রথমত একটা ভালো অ্যাকোমোডেশন, একটা থাকার জায়গা দরকার, একটা সুইমিং পুল দরকার, একটা জিম দরকার। এখন ওভারঅল যেখানে আছে ওখানে ওদেরকে রাখতে পারলে, আর যদি নিজেরা করে নিতে পারে, যদি অলিম্পিক যদি মনে করে যে আমরা এই সেক্টরের জন্য আলাদাভাবে একটা কিছু করে করব, তাইলে করতে পারে। তো এইভাবেই আপনাকে ওই একই ব্যাপার হলো যে গাছ লাগাবেন, পরিচর্যা করবেন এবং তারপরে ফল পাবেন। আমি লাস্টে যাবো বিদু ভাইয়ের কাছে, তার আগে একটু সদস্যের কাছে আসতে চাই। সমাজে একটা মোটিভেশন আছে, সেই মোটিভেশনটা শুধু এখন কাজে লাগানো একটা বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে। ঠিক এই জায়গাটার মধ্যে কি আসলে কি আমরা সত্যি খুবই কনফিডেন্ট যে ওদেরকে নিয়ে প্লেয়াররা যেভাবে কনফিডেন্ট হচ্ছে আর কি? প্লেয়াররা যেভাবে, ওরা তো যেহেতু আগে থেকে এখানে প্র্যাকটিস করতেছে এবং আগে থেকেই আসে, সবাই মোটামুটি ভালোই খেলতেছে এবং ভালো খেলে। এদেরকে নিয়ে যদি আমরা একটু আরও পরিচর্যা করতে পারি, ধরেন মিনিমাম 2 থেকে 3 মাস যদি এদেরকে প্র্যাকটিসটা করাইতে পারতাম আগে থেকে, তাহলে মনে করেন আমাদের সামনে যে প্রোগ্রামটা ছিল এটা আমাদের অত ভালো, মানে
খারাপ হতো না, ভালোই হতো, আরো ভালো হইতো বা আরো হবে। ভালো হতো। একটু জানতে চাই আপনার কাছে যে ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আসলে মানে আগের মতো নিশ্চয় দুশ্চিন্তা করতে হয় না, দোকান বিক্রি করে টাকা দেওয়ার মতো সিচুয়েশন এখন নিশ্চয় করতে হয়, বড় কারণ টাকা পান বা পাবেন বা ফেসিলিটি। এরপরও কোন একদম খুব শর্ট করে যদি বলতে চাই কোন বিষয়টা হইলেই মনে হয় যে না আমরা লাস্ট আমাদের এই 5টার মধ্যে এই 3টা হইলে আমাদের জন্য পারফেক্ট? আমাদের দীর্ঘমেয়াদী হচ্ছে একটা ভালো একটা ক্যাম্পিংয়ের বিষয় করতে হবে, তাহলে আমাদের টিম সবগুলো একটা টিমমেটগুলো সবসময় থাকতে পারলে আমরা ভালো কিছু পাবো। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমাদের প্রতিবন্ধী ব্যক্তিদের একটা সম্মান বাড়ছে এই স্পোর্টসের মাধ্যমে। যেমন হচ্ছে যে আমি যখন আগে 2020 সালে ফুটবল শুরু করি, তখন এলাকায় যখন প্র্যাকটিস করতে যেতাম অনেকে বলতো যে ল্যাংরা আসছে এক পা না আরেক পা ভাঙতে আসছে, আর এখন যদি খেলতে যাই ওই ন্যাশনাল টিমের প্লেয়ার আসছে। এটা গর্বের বিষয়। মানুষের দৃষ্টিভঙ্গি চিন্তা হয়েছে, দৃষ্টিভঙ্গি চেঞ্জ change হয়ে হচ্ছে, আসছে, change হচ্ছে। মানসিকতা চেঞ্জ হচ্ছে, জি। অনেক বড় একটা পাওয়া মনে হয়। এটা মনে হয় যে বিশাল মানে জীবনে যে যতটুকু করছি এইখানে মনে হয় যে আমার জীবনে সার্থক বা যা গেছে। ওই যে মানসিকতা পরিবর্তন মনে হয় না যে হ্যাঁ এখন আমার দেশের জন্য কিছু করা উচিত, দেশকে দেওয়া উচিত? জি এটা হ্যাঁ, এটা তো সবাই শুনে, আমিও শুনি, কারণ আমার এলাকায়ও সেম অবস্থা। যখন আমরা একদিক দিয়ে বের হই, এখনো যদি যেখানে না চিনে, পাড়া প্রতিবেশী তো সবাই চিনে, বাহিরে এক জায়গায় যদি যে একজন মানুষের দেখে বলে ইস ছেলেটার একটা পাড়া, ছেলেটার জীবনটাই শেষ, তখন যদি শুনি তখন এটা বলি যে জীবন শেষ না, জীবন তো শুরু, জীবন শুরু। তো যাই হোক, অনেকে আমাদেরকে অনেক কথা বলো, ওইগুলোতে আমরা কান দেই না। তো আমরা চেষ্টা করতেছি আমাদেরকে নিয়ে আগায় যাও, যেন মানুষ আমাদেরকে এখন বলে এই কথা যে ছেলেটার একটা পা নাই, ছেলেটার জীবনটা শেষ। যখন দেখবে যে না আমরা খেলাধুলা করতেছি, আমরা দেশকে রিপ্রেজেন্ট করতেছি, দেশের হয়ে খেলতেছি, দেশের জন্য ভালো কিছু করতে পারতেছি, তখন এই কথাটা বলবে না, তাদের দৃষ্টিভঙ্গি এটা চেঞ্জ হইব। তখন তারা বলবে ওরা দেশের জন্য খেলে, ওরা ন্যাশনাল টিমের প্লেয়ার, ওদেরকে আমরা সম্মান করা উচিত। মৃদুল So ভাই, এটাই- দেশের জন্য খেলে, জীবনটা শেষ না, জীবনটা শুরু। অনেকগুলো খেলোয়াড়ের দায়িত্ব আপনার হাতে, আপনার কর্মকর্তারাও আপনাকে দারুণ সাপোর্ট দিচ্ছে, কথা যেটা বুঝলাম। আপনি আসলে অভিভাবক হিসেবে যেই আশা দেখেন, স্বপ্ন দেখেন দেশকে নিয়ে, এই ধরনের মানুষদেরকে নিয়ে, প্লেয়ারদেরকে নিয়ে, প্যারা কমিটি, অলিম্পিক কমিটি নিয়ে, আসলে আপনি কি ভাবেন, আসলে কি ভাবছেন আসলে? আসলে অলরেডি আমাদের জাতীয় ক্রীড়া পরিষদ, যুব ক্রীড়া মন্ত্রণালয় আমাদের কাছে 10 বছরের একটা প্ল্যান চেয়েছে যে আমরা কি করব, এবং আমরা অলরেডি তৈরি করছি। আমরা আশা রাখি যে যদি মানে আমরা সবচেয়ে বেশি জোর দিয়েছি আমাদের প্রশিক্ষণের উপর, যে আমরা অ্যাথলেট প্রশিক্ষণ, কোচেস প্রশিক্ষণ, ক্লাসিফিকেশন ট্রেনিং, ওদেরকে আমি সুদূর প্রসারী চিন্তা করতেছি যে ওরা এখন এই 2-3 মাসের 2 দিনের ট্রেনিংয়ে কিন্তু কখনো অসম্ভব কোনো কিছু ভালো রেজাল্ট করা। তারপর তারা করেছে, তারপরে আমরা করেছে। আর এই এই খেলোয়াড়দেরই যদি আমি সাহায্য করি, যে একটা সুদীর্ঘ ট্রেনিংয়ে সাহায্য করি, একটা প্ল্যান করে যদি ট্রেনিংয়ে সাহায্য করি, তাহলে ওদের রেজাল্টটা কেমন হবে। যেমন এমপুটি ফুটবল আমাদের ICRC, এই যে আপনি আমাদের ম্যানেজার মিস্টার সুভাষ সিনহা সবসময় বলেছে যে ট্রেনিং করাতে, এবং উনি আসলে আমাদের এই যে এমপুটি ফুটবলটাকে ওয়ার্ল্ড কাপে নেওয়ার জন্য উনি কিন্তু হেল্প আস আ লট। নাও দে আর গোয়িং টু অ্যাটেন্ড দ্য ওয়ার্ল্ড qualifying, you know that in Jakarta from 7th November. এখন আমি আশা করছি যে আমরা যদি মাত্র 15 দিনের ট্রেনিং, এটা সম্ভব না, কিন্তু পরবর্তী ওয়ার্ল্ড কাপকে চিন্তা করে আমরা কিন্তু এখন থেকে দেখছেন যে জুনিয়র আমরা এমপুটি ফুটবল টিম করছি। এরকম আমাদের ইয়থ প্যারা গেমসের জন্য আমরা করছি যে 12 থেকে 18 বছর 20 বছরের খেলোয়াড়দেরকে নিয়ে আমরা প্রশিক্ষণ চালাচ্ছি। এই খেলোয়াড়রাই, প্যারা অ্যাথলেটরাই ভবিষ্যতে আমাদের বাংলাদেশের জন্য যদি সুদীর্ঘ এবং প্ল্যান্ড যদি ট্রেনিং এবং সুন্দর প্র্যাকটিস ট্রেনিং এগুলি যদি পায়, তারা দেশের জন্য এক বড় বিশাল সাফল্য বয়ে নিয়ে আসবে। আমি একটু যোগ করি, আমার একটা অভিজ্ঞতা থেকে বলি। আগের কমিটি অনেকে আছে যারা কিনা টুর্নামেন্টে যেত দেশের বাইরে, কিন্তু প্লেয়ার দেখতাম না, আমরা দেখতাম হচ্ছে কর্মকর্তাদের। কিন্তু এখন আসলে প্লেয়াররাই যায়, কর্মকর্তাদেরকে যেতে দেখি না, বা যাওয়ার কথাটাও শুনি না। লিস্ট বলেন, আপনাদের কাছ থেকে শোনা বলেন, প্লেয়ারদের কাছ থেকে শোনা বলেন, সব এভিডেন্সকে সমন্বয় করে আমি বলছি, খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি, প্রশ্নটা করছি। এখন আসলে সঠিকভাবে কাজ হচ্ছে সেটা আমরা বুঝতে পারি বা বোঝার চেষ্টা করছি, কিন্তু এখান থেকে ওই অর্থের যোগানটা কি স্বচ্ছতা এবং সঠিক ব্যবহারটা হবে? যেমন এই টিমটার আমরা চেষ্টা করছি যে আমাদের 2-3 কর্পোরেট হাউস আছেন, যেমন ম্যাঙ্গো লাইন, তারপরে পুষ্টি লাইন, এরকম কিছু কোম্পানি আছেন যারা চেষ্টা করছেন যে আমাদেরকে অল্প অল্প করে অর্থ দিচ্ছেন, এরকম ভাগ ভাগ করে। আসলে এত অল্প অর্থে তো সম্ভব না, আমাদের নিজস্ব কিছু প্যারালিম্পিকের কিছু ফান্ড আছে, চেষ্টা করছি যে সব কিছুকে সমন্বিত করে এই টিমটা যাওয়ার জন্য। এরকম কিছু স্পোর্টসেরও এরকম 2-একটা স্পন্সর কোম্পানি এসছে আমাদের, যেমন সুইমিংটা অ্যারেঞ্জ করতে আমাদের সাহায্য করেছে।
যেমন যে প্যারালিম্পিক ইয়ুথ প্যারা গেমস যেটা হবে এশিয়ান, ওটাকে আমাদের সরকারের কাছে বিনীত অনুরোধ করেছি এবং যুব ক্রীড়া মন্ত্রণালয় আমাদেরকে বলেছেন যে এই পুরো টিমটার খরচ যুব ক্রীড়া মন্ত্রণালয় দিবেন, ট্রেনিং থেকে শুরু করে প্রত্যেকটা খরচ, মানে আসা যাওয়া, এই প্লেন ফেয়ার সব কিছু দেওয়ার চিন্তা ভাবনা করছে, প্র্যাকটিসের জন্য দিচ্ছে, সব মানে পুরো খরচটাই দিচ্ছে। কিন্তু আমরা হলো গিয়ে প্রধান উপদেষ্টা সহ, সম্মানিত প্রধান উপদেষ্টা সহ, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় ক্রীড়া উপদেষ্টা এবং সচিব মহোদয়, আমরা বারবার বলছি যে আমাদের সামান্য কিছু টাকা আমাদের ডিপোজিট আছে, এফডিআর আছে, কিন্তু আরও যদি হয় তাহলে এই প্যারা স্পোর্টসরা নিয়মিত তারা কাজগুলি করা সম্ভব হবে। আরও আমি লোকে আশা রাখবো যে আমি সবসময় বলবো যে কর্পোরেট হাউসগুলির কাছে আমরা আবেদন জানাচ্ছি এবং আমরা চেষ্টা করছি যে সবার সাথে আমরা সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে বা সিএসআর ফান্ড থেকে যদি ওনারা আমাদেরকে সাহায্য করেন, এই প্যারা অ্যাথলেটরা এগিয়ে যাবে। আমার মনে হয় সাধারণ খেলাতে যে অর্জনটা না, আপনারা জানেন যে স্পেশাল অলিম্পিক্স প্যারা অলিম্পিক্সের মাধ্যমেই সবচেয়ে বড় অর্জনগুলি বাংলাদেশে এসেছে এবং এই প্যারা অ্যাথলেটরাই যে আমি বললামই তো 10 দিনের ট্রেনিংয়ে যদি মাত্র ফাইনাল রাউন্ডে গিয়ে অংশগ্রহণ করতে পারে, যদি ফল বয়ে নিয়ে আসতে পারে, তাহলে আমি যখন ট্রেনিং হবে দীর্ঘমেয়াদী ট্রেনিংয়ে, তাহলে আমি আশা করি যে বিশাল শিরোপা নিয়ে আসতে পারবে। এবং আমি সবার কর্পোরেট হাউসগুলিকে, সরকারকে এবং বিত্তবান মানে যারা আছেন তাদেরকে আমি বিনীত অনুরোধ করব যে এই পিছিয়ে পড়া মানুষদের জন্য, প্রতিবন্ধী খেলোয়াড়দের জন্য এই প্যারা স্পোর্টসকে এবং ন্যাশনাল প্যারালিম্পিক বাংলাদেশকে যদি আপনারা একটু সাহায্য করেন বা সাপোর্ট করেন, আমরা আশা করি যে বাংলাদেশের জন্য আমরা পদক জয় করে আনবো। সবচেয়ে বড় কথা কি, বাংলাদেশের জন্য বিশাল গর্ব বয়ে আনবো, অনেক বড়, এবং ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি এবং আমরা বলবো যে আমরা স্বচ্ছ এবং সুন্দর সাহায্যে কাজ করছি। আমরা আশা করি যে ভবিষ্যৎ আমাদের সুন্দর এবং এই প্যারা অ্যাথলেটরাই দেশের গর্ব বয়ে আনবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দীপ্ত টেলিভিশনের দীপ্ত স্পোর্টস অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য, এবং যে সম্মান, সাফল্য, যে প্ল্যান আপনারা করছেন, আশা করি সবটাই আপনাদের সাকসেস হবে, দেশের সম্মানটা বাড়বে, আরও উপরের দিকে যাবে। বিশেষ করে ধন্যবাদ জানাবো একজন প্যারা অ্যাথলেটকে আমাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। দর্শক শুনছিলেন এবং দেখছিলেন একই সাথে খেলোয়াড়দের কথা, কর্মকর্তাদের কথা, দেশের সম্মান বয়ে আনার জন্য তাদের অক্লান্ত পরিশ্রমের কথা। আমরা আশা করি দেশের সম্মান তারা সত্যি বয়ে আনবে, দেশের পতাকাকে আরও উপরের দিকে তারা নিয়ে যাবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দীপ্ত টেলিভিশনে দীপ্ত স্পোর্টস অনুষ্ঠান দেখার জন্য। আগামী সপ্তাহে নতুন কোনো বিষয়ে, নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে আবার হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।